দর্শক শুভেচ্ছা স্বাগতম। আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা শাখার অন্যতম সদস্য, যিনি আগামী 22 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে সদস্য পদের জন্য তিনি স্বতন্ত্র হিসেবে এই নির্বাচনে প্রার্থী হয়েছেন। তা আমরা কথা বলবো একজন ক্রীড়া সংগঠক, সমাজসেবী, স্বেচ্ছাসেবী শরীফুল ইসলাম অপুর সাথে। শরীফুল ইসলাম অপু, আপনাকে স্বাগতম আমাদের আজকের এই পর্বে। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আজকে আপনার কাছ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট ফেনী জেলা শাখার বা রেড ক্রিসেন্ট নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইব। শুরুতে আমরা চলে যাই যে এই যে রেড ক্রিসেন্ট সোসাইটি, এটি সম্পর্কে অনেক মানুষেরই আগ্রহ আছে, আবার অনেক মানুষ এটি সম্পর্কে জানে না, বিশেষ করে নবীনরা এটি সম্পর্কে জানে না। আসলে এই রেড ক্রিসেন্ট সোসাইটি কি, এটির কাজ কি? এটি ভালো কথা বলেছে। রেড ক্রিসেন্ট নিয়ে আসলে জানতে হলে রেড ক্রিসেন্ট নিয়ে পড়াশোনার বিষয় আছে। একটু আমি ছোট করে বলি, এটা একটা লম্বা ইতিহাস, অনেক বড় বিষয়। বাট একটু করে বলি যে একটি যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু রেড ক্রিসেন্টের যাত্রা। হ্যাঁ, আমি যদি একটু বলি যে ইটালির একটা অঞ্চলে ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে একটা যুদ্ধ হচ্ছিল। তো সেখানে 16 ঘন্টা ব্যাপী এটা যুদ্ধ চলে। তো এই যুদ্ধ শেষে সেখানকে অনেক সৈন্য বিনা চিকিৎসায় মারা যায়। যারা হয়তো চিকিৎসা পেলে, মিনিমাম প্রাথমিক চিকিৎসা পেলেও তারা হয়তো বেঁচে যেত বা প্রাণে রক্ষা পেত। তো তৎকালীন সময়ে সুইজারল্যান্ডের এক যুবক, যিনি রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা, হেনরি ডোনাল্ড, তো উনি তৎকালীন সময়ে ফ্রান্সে গিয়েছিলেন একটি ব্যবসায়িক কাজে। তখন তিনি এই পরিস্থিতি দেখে আসলে একটু হতাশ বা বেদনাগ্রস্ত হয়েছেন যে কেউ তাদেরকে সেবা দেওয়ার নেই। তো সে সময় তিনি ওখানকার গ্রাম, মহিলা টইলে সবাইকে নিয়ে তাদের সেবা নিয়ে এটা অ্যাক্টিভিটিস করেন। সেটাই হচ্ছে যে রেড ক্রিসেন্টের যাত্রা, এবং সেখান থেকে রেড ক্রিসেন্টের আসলে শুরু হয়েছে। আসলে ফেনী জেলায় আসলে রেড ক্রিসেন্ট সোসাইটি ইতিমধ্যে আপনার জানা মতে কি কি কাজ করেছে, আপনি কি কি কাজ অংশগ্রহণ করেছেন? রেড ক্রিসেন্ট আসলে দীর্ঘদিন ধরে ফেনীতে, লম্বা সময় ধরে, আমাদের জন্মের আগে থেকেই এখানকার যারা অবস্থান সম্পন্ন মানুষ, যাদেরকে আমরা শহরের সমাজের খুব বড় মানুষ হিসেবে চিন্তা করি, তাদের অংশগ্রহণে রেড ক্রিসেন্টটা চালু হয়েছে। এবং রেড ক্রিসেন্ট কিন্তু আসলে এমন একটি সংস্থা যে সমগ্র পৃথিবীতে বা বিশ্বে অনেক সমাদৃত একটি সংস্থা। আমরা জাতীয়ভাবে যদি চিন্তা করি, সরকারিভাবে যদি চিন্তা করি, এবং বহির্বিশ্বে যে সকল এনজিওগুলো বিভিন্ন ফ্যাসিলিটিস আমাদের জন্য পাঠায়, সেগুলো কিন্তু ম্যাক্সিমামই রেড ক্রিসেন্টের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে। এত বড় একটি ব্যবস্থাপনা রেড ক্রিসেন্টের মাধ্যমে করার কারণ হচ্ছে এই সংস্থাটার উপর বহির্বিশ্বের এবং সবার একটা আস্থা আছে। তো এই বলতে গেলে রেড ক্রিসেন্টের অ্যাক্টিভিটিস অনেক লম্বা, অনেক বড়। বাট রেড ক্রিসেন্ট বেসিক্যালি দুর্যোগে কাজ করে। দুর্যোগটা কি? ধরুন আমাদের এখানকার সোনাগাজী উপজেলাকে আমরা একটা উপকূলীয় অঞ্চল হিসেবে চিন্তা করি। সেখানে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ ঘটে এবং সোনাগাজীবাসী এটার সাথে অভ্যস্ত। তো এই টাইপের আরও কিছু এলাকা রয়েছে যেগুলো উপকূলীয় অঞ্চল, দুর্যোগ প্রবণ এলাকা। সে সকল জায়গায় যখন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তারপর সিডর, যে ধরনের যে কোনো প্রাকৃতিক, আমাদের গত যে 24-এর বন্যা, এই জাতীয় বড় বড় যে দুর্যোগ, এবং এর বাইরে আমাদের মহাসড়কে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। অনেক সময় অনেক ভবনে অস্বাভাবিক দোষ বা অস্বাভাবিক যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা সবসময় দেখি। সেখানে কিন্তু গভর্নমেন্টের উদ্ধার যে ফোর্স আছে, ফায়ার সার্ভিস, ওয়ারিভার, আরও যারা আছে, তাদের পাশাপাশি কিন্তু একটা সংস্থা রেগুলার থাকে, দিস ইজ রেড ক্রিসেন্ট সোসাইটি। এই যে রেড ক্রিসেন্ট সোসাইটিতে ধরেন আপনি তো দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনার অভিজ্ঞতার আলোকে এই রেড ক্রিসেন্ট সোসাইটিতে আপনি বড় বড় দুর্যোগগুলোতে কোন কোন দুর্যোগগুলোতে আপনি কাজ করেছেন এবং কাজ করতে গিয়ে আপনার কি অভিজ্ঞতা তৈরি হয়েছে সেখানে? প্রথম কথা হচ্ছে যে আমি রেড ক্রিসেন্টের যুব সদস্য হয়েছি 2009-10 সালের দিকে। 2009-10 সালের পরে আমি এর পরবর্তীতে আমি রোটারি মুভমেন্টের সাথে খুব বেশি ইনভলভ হয়ে যাই। এবং আপনি জানেন রোটারিও অ্যাজ ইউজুয়াল সোশ্যাল ওয়ার্ক করে থাকে, স্বেচ্ছাসেবী ভলান্টারি কাজ করে। আমি রোটারির এখানে জেলা পর্যায়ে লিডারশিপ দিয়েছি এবং একটা পর্যায়ে গিয়ে আমি একেবারে আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও লিড করেছি। এই লম্বা সময়ে কিন্তু রেড ক্রিসেন্টে যারা অ্যাক্টিভিটিস করেছে, এখানকার যারা যুব সদস্য ছিল, যারা যুব প্রধান ছিল, তাদের সবার সাথে আমাদের একটা কানেকশন ছিল। আমরা সবাই কোঅপারেশন করে কিন্তু কাজগুলো করতে হয়েছে। সেক্ষেত্রে ধরেন যতগুলোই দুর্যোগ ঘটেছে, প্রত্যেকটা দুর্যোগের সাথেই কোনো না কোনোভাবে ইনভলভমেন্ট আমাদের ছিল। পাশাপাশি রেগুলার কিছু ওয়ার্ক থাকে, যেটাকে বলে হচ্ছে সোসাইটির ডেভেলপমেন্ট, উন্নয়নমূলক যে অ্যাক্টিভিটিস, সেগুলোতে কিন্তু আমরা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম। যেটা কখনো রোটারির ব্যানারে, কখনো রেড ক্রিসেন্টের ব্যানারে, কখনো দেখা গেছে আরও অন্যান্য যে সংগঠনগুলো আছে, স্থানীয় অনেকগুলো সংগঠন আমরা আমাদের ফেনীকে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠনের একটা আতুর ঘর বলি। তো
তো এগুলো সবকিছুই কিন্তু রেড ক্রিসেন্টের হয়েই কিন্তু কাজ করা, বা রেড ক্রিসেন্টের সাথে সম্পৃক্ত কাজ এই সবগুলোই। আমরা দেখেছি যে 24-এর যে ভয়াবহ বন্যা, তারপরে 5ই আগস্টের পরে যে একটা আইন শৃঙ্খলা বাহিনীর যে রাস্তায় সড়কের শৃঙ্খলা ফেরাতে রেড ক্রিসেন্টের কাজ করেছে। হ্যাঁ, আপনারা সেরকম কাজ করেছেন? হ্যাঁ, আমরাও একেবারেই 24-এর বন্যায় তো মানে ত্রাণ কার্যক্রম, উদ্ধার কার্যক্রম সবকিছুতেই আমি একেবারেই, আমি না আসলে সবাই কাজ করেছে। এখানে আমার ব্যক্তি কোনো বিষয় না, এখানে সাংবাদিক, আপনিও তো তখন স্বেচ্ছাসেবী, তখন প্রত্যেকটা মানুষই কিন্তু স্বেচ্ছাসেবী ভূমিকায়, মানে এত ভয়াবহ বন্যা যে এত মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে কিন্তু প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ তখন কিন্তু স্বেচ্ছাসেবী হয়ে গেছে। এখানে সিঙ্গেল কোনো মানে ক্রেডিট নেওয়ার কোনো বিষয় নেই। এর পরবর্তীতে কিন্তু আমরা ত্রাণ কার্যক্রম এবং ঘুরে দাঁড়াবে ফেনী নামে একটা বড় একটা প্রজেক্ট করেছি, যেখানে প্রায় অর্ধ কোটি টাকার আমাদের কিন্তু প্রজেক্ট আমরা করেছি। যে প্রজেক্টগুলোতে আমরা চেষ্টা করেছি অসহায় মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষকে কাউকে বাড়ি করে দেওয়া, আমাদের সামর্থ্যের মধ্যে থেকে কারোর বাড়িঘর সংস্কার করে দেওয়া। এই কাজগুলো কিন্তু মানে আসলে মানবতার জন্য, তো মানবতার তো প্রেক্ষাপট অনেক বড়। এখন আমরা রিসেন্টলি দেখছি যে ফেনী জেলা শাখায় যে রেস্কিউশন সোসাইটির যে শাখাটা আছে, এই শাখাটা থেকে একটা জিনিস সবচেয়ে বেশি সরগরম হয়ে উঠছে, এটি আমরা অতীতে কিন্তু দেখিনি। একটি নির্বাচন একটা আমেজ তৈরি হয়েছে। এটা এখন যে আলোচনা, এটি আসলে জাতীয় নির্বাচনের চেয়েও বেশি আলোচনা হয়ে গেছে। আসলে এই নির্বাচনটা কেন, কি দরকার, আসলে কেন করবে? হ্যাঁ, সঠিক একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, যেহেতু জাতীয় নির্বাচন হবে না মধ্য দিয়ে এখনো আমরা যাচ্ছি, যদিও ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হওয়ার বিষয়ে একটা কথা আসছে, তার আগেই ফেনীতে অন্যান্য যে সকল সংস্থাগুলো রয়েছে, আমরা যদি একটি সম্মিলিত সংস্থা হিসেবে চিন্তা করি, রেড ক্রিসেন্ট, হার্ট ফাউন্ডেশন, ডায়াবেটিস, জেলা ক্রীড়া সংস্থা, শহর ব্যবসা সমিতি, চেম্বার অফ কমার্স, এই ধরনের সংস্থাগুলো রয়েছে যেগুলো সোসাইটিকে বিভিন্নভাবে সার্ভ করে। তো সেই ক্ষেত্রে রেড ক্রিসেন্টের ইলেকশনটা প্রথমে হওয়াতে হয়তো মানুষের আগ্রহ, মানুষের আকর্ষণ এই জিনিসটা খুব বেশি। আর বিগত সময় তো আপনি জানেন যে বিগত সময় এই সংস্থাগুলোকে মানে শতভাগ না হলে অনেকটা মানে নিয়ন্ত্রিত ছিল, বেছে বেছে মানুষদেরকে হয়তো সেখানে বসানো হয়েছে। সেখানে দেখা গেছে তরুণ যারা সুযোগ প্রাপ্য তারা অনেকে হয়তো সুযোগ পায়নি, বিভিন্ন কারণে কাজ করতে জানে বা কাজ করতে আগ্রহী, এর বাইরে অনেক মানুষকে আসলে সুযোগ দেওয়া, ক্ষমতা বলে এদেরকে এনে বিভিন্ন কারণে হয়তো অতটুকু অ্যাক্টিভিটিস বুঝে যায়। হ্যাঁ, যার কারণে নির্বাচন জিনিসটা আপনি মানে যে কোনো জায়গায় যে মানুষ যখন চয়েস করার সুযোগ পাবে, সেখানে মানে একটা কথা আছে, গণতন্ত্রকে বলা হয় যে মানুষের মাঝে তো মূর্খের সরকার, কিন্তু বেশিরভাগ মানুষ যাকে চয়েস করবে সেটাই তো সঠিক। এইটুকু তো আমাদের, হ্যাঁ, আমিও এই যে আমাদের স্বেচ্ছাসেবক, আমি লম্বা সময় ধরে স্বেচ্ছাসেবী কার্যক্রম করছি, যুব উন্নয়ন নিয়ে কাজ করছি, স্পোর্টস নিয়ে কাজ করছি। বিগত সময় কখনোই আমি আসলে এইসব সংস্থার এই ধরনের পদগুলোতে যাওয়ার আগ্রহ দেখাইনি, বা যারা সংশ্লিষ্ট ছিলেন, যারা আমাদের সোসাইটিকে কন্ট্রোল করতেন, তারাও ওভাবে আমাদেরকে কখনো ডাকেন। এবারে যেহেতু আপনি নির্বাচনে সদস্য পদে লড়বেন, এটা কি আপনার স্বেচ্ছা না, আপনাকে আসলে কি? না, আমার আসলে একেবারে ইচ্ছা ছিল না। একেবারে আপনি খবর নিলে বুঝতে পারবেন যে রেড ক্রিসেন্টের যে সদস্য পদ যারা নিয়েছে, 34টি ফর্ম কেনা হয়েছে, আমার ফর্মটি হচ্ছে 31 নম্বর ফর্ম, অর্থাৎ আমার পরে আর 2-3টে হয়েছে। প্রায় 4টার কিছু আগের সময়ে আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছোট ভাই স্বেচ্ছাসেবীরা, ওরা আমাকে প্রথম থেকে প্রেশার দিচ্ছিল, কিন্তু আমি আসলে চাই নাই। কারণ অনেকেই আছে এখানে, সবাই তো এখানে আমাদের নিজেদের, আমরা সবাই নিজেরা, তো বেশিরভাগই যোগ্য মানুষ, তারা তো নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পায়নি, এখন সুযোগ পাচ্ছে। আমার আসলে ইচ্ছা ছিল না, কিন্তু ওদের প্রেশারে আসলে এখানে করা। এখন আপনি আসলে সদস্য পদে নির্বাচন করবেনই, যেহেতু সদস্য পদে নির্বাচন করলেও তা আপনি আসলে স্বাতন্ত্র হিসেবে কেন নিলেন? এখানে তো আমরা দেখলাম যে 2টি পরিষদ তৈরি হয়েছে, 3টি পরিষদ হয়েছে, সভাপতি, সেক্রেটারি এবং সদস্য পদ মিলে। তো আপনি আসলে কোনো পরিষদের না, আপনি একেবারে সিঙ্গেল মেম্বার হিসেবে, স্বতন্ত্র হিসেবে, এটা আসলে কেন? এটা দুটো কারণ আছে। প্রথম কথা হচ্ছে যে আসলে রেড ক্রিসেন্ট যে ধরনের সংগঠন, আমরা অন্য সংগঠনের সাথে এটাকে হয়তো গুলাই ফেলতেছি। মানে অন্য সংগঠনগুলো তো চেম্বারে বা ব্যবসা সমিতিতে প্যানেলভুক্ত নির্বাচন হয়, বাট রেড ক্রিসেন্ট হচ্ছে একটা স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, এবং এটাকে বলা হয় স্বেচ্ছাসেবীদের মাদার অর্গানাইজেশন, সবচেয়ে বড় সংগঠন। তো এখানে প্যানেলভুক্ত হওয়াটা খুব একটা, আমি ওভাবে এটাকে দেখছি না যে প্যানেলভুক্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। হয়তো প্যানেল যারা করেছেন তারা একে অপরকে পছন্দ করেন, এটা হতে পারে, কিন্তু যারা একসাথে প্যানেল করেছেন তাদেরকে যে সবার ভোটার পছন্দ করবে এটাও না। যিনি ভাইস চেয়ারম্যান পদে নড়ছেন, ওনাকে কিছু মানুষ পছন্দ করবে, ওনার হয়তো সদস্যদেরকে অনেকে পছন্দ না করতে পারে, কারণ উনি যেভাবে প্যানেল করার একটা পছন্দ করার রাইট আছে, তেমনি কিন্তু আজীবন সদস্যদেরও কিন্তু রাইট আছে কাকে কোথায় পছন্দ করবে। এটা একটা কারণ যে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা সম্মিলিত প্ল্যাটফর্ম, এখানে আমার সবার জন্য মুক্ত থাকা উচিত।
আর 2 নম্বর যেটা, এটি একটি ইম্পর্টেন্ট বিষয়, যে আমাদের শহরে ট্যাগিং এর একটা রাজনীতি আছে। যে কোনো কিছু করলে, আপনি যখন কোনো কাজ করবেন, আপনাকে কারো না কারো কাছে যেতে হবে, কারো না কারোর সাথে ছবি তুলতে হবে, কারো না কারো ধারস্থ হতে হবে। এটাই তো স্বাভাবিক, জনপ্রতিনিধি বলেন, প্রশাসনিক লোক বলেন। এখন ওই ছবির রাজনীতি বা ট্যাগিং এর রাজনীতি, এটা একটা আমাদের শহরে, ছোট শহরে খুব বেশি হয়ে গেছে। আমরা বিগত সময় কিন্তু কাজ করেছি, বিগত সময় কাজ করতে গিয়ে আমার অনেকের সাথে ছবি উঠেছে, এবং সবাই ভাবে যে যে কাজ করে সে সুবিধা পায়। কাজের মানুষটা তো কাজ করবেই। আমরা আগামীতেও কাজ করতে চাই, এখনো কাজ করতে চাই। আমরা কোনো দলের হয়ে, গণমাধ্যম হ্যাঁ, কর্মী হিসেবে আমরা সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আমরা যেতে হয়। আমরা যখন অনেকগুলো রিপোর্ট করেছি, সাবেক যারা ক্ষমতায় ছিল তাদের সাথে আমরা গিয়েছি, তাদের সাথে আমাদের যেতে হবে। এই ছবিগুলো নিয়ে অনেকে কিন্তু অনেক ধরনের পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে। এটা আসলে সোশ্যাল মিডিয়ারই ইয়ের কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে মনে হয় এটি বেশি চাউর হয়েছে। আসলে ওই জায়গাগুলো থেকে চিন্তা করে আমি সবসময় চেষ্টা করেছি এই কাজগুলোতে ইনভলভ থাকতে। সামনে যেহেতু নির্বাচন তো 22শে নভেম্বর হচ্ছে, সেক্ষেত্রে আপনি আসলে স্বতন্ত্র হিসেবে যেহেতু নির্বাচন করছেন, আপনি ভোটারদের জন্য বা এখানকার সোশ্যাল ওয়ার্কারদের জন্য কিছু বলার আছে কি, একটু বলতে পারেন? ধন্যবাদ আমাকে প্রথমত আমন্ত্রণ জানানোর জন্য। আমি রেড ক্রিসেন্টের একজন সামান্য সদস্য। আমি বিলিভ করি আরো অনেকে আছে যারা কথা বললে তারা হয়তো আরো ভালো ইনফরমেশন শেয়ার করতে পারবে রেড ক্রিসেন্ট সম্পর্কে। আমার অল্প কিছু জ্ঞান থেকে আমি কিছুটা শেয়ার করার সুযোগ পেয়েছি, যেহেতু সময় কম। আর রেড ক্রিসেন্টটা আসলে ভোট চাওয়ার নির্বাচন না, এটি একটি সৃজনশীল প্রতিযোগিতা। আমরা যারা এখানে মনোনয়ন নিয়েছে, তারা সবাই মনোনয়ন নিয়েছে সেবার মনোনয়ন। রেড ক্রিসেন্টের পদের মনোনয়ন কেউ কিন্তু নেয়নি। সবাই সেবা করতে চায়। সেবা করতে গেলে সেখানকার যে পদগুলো রয়েছে, সেখানে যদি সে সুযোগ পায়, তাহলে তার কাজ করার সুযোগ থাকবে। আমিও একইভাবে ভোট চাই না, আমি চাই হচ্ছে যে আপনাদের সমর্থন। বিশেষ করে আমাদের অনেক ছোট ভাই, অনেক সিনিয়র এখানে মনোনয়ন নিয়েছে, তারা কাজ করতে চায়। তাদের মধ্যে থেকে আপনারা এমন কাউকে বেছে নেবেন যারা রেড ক্রিসেন্টের অ্যাক্টিভিটিসকে ধারণ করে, যারা এই সমাজকে, আমাদের ফেনী শহরকে ধারণ করে, যারা অতীতেও কাজ করেছে, এখনো কাজ করছে, আগামীতেও কাজ করবে, যাদের কোনো খুব একটা বলয় নেই। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে যাই, যে প্রত্যেকটি সংস্থাতে পলিটিক্যাল ইনভলভমেন্ট দরকার আছে, পাশাপাশি সোসাইটির মানুষের ইনভলভমেন্ট দরকার আছে। আমরা যেন এটাকে ব্যালেন্স করি। অনেক সময় দেখা গেছে যে আমরা এক পক্ষে চলে যাই, একেবারে যে পলিটিক্যাল লোক হয়ে গেলে যে হয়ে যাবে এমন না, আবার একেবারে নন পলিটিক্যাল হয়ে গেলেও কিন্তু এই সংস্থাগুলো চলবে না। দুই পক্ষের মেলবন্ধনে আপনারা যারা ভোটার আছে তারা সবাইকে বেছে নেবেন, তাদের মধ্যে যারা সেরা, যাদেরকে আপনাদের পছন্দ, ব্যক্তিগত পছন্দ থাকবে, কিন্তু সেখানে পছন্দের ঊর্ধ্বে এসে আপনারা কে সাস্টেনেবল, কার ক্যাপাবিলিটি আছে এই সংস্থাকে সাপোর্ট দেওয়ার, তাকে খুঁজে নেবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে অতিথি পেয়েছি শরীফুল ইসলাম উপেকে। তিনি একজন সংগঠক, তিনি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং উনি ক্রীড়ানুরাগী এবং স্বেচ্ছাসেবী। তা উনি যে কথাগুলো বলেছেন, একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে রেড ক্রিসেন্ট সোসাইটির যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে তিনি আশাবাদী, আমরাও আশাবাদী, আপনারা যারা আছেন তারাও নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আশাবাদী হবেন যে সে বিজয়ী হয়ে আসুক। এই অঞ্চলের মানুষের জন্য, ফেনীর জন্য তিনি কাজ করবেন। এই ভিডিওটি ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন অন্যদেরকে দেখার জন্য। ধন্যবাদ সকলকে।